প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একবার তোমাদেরকে আজকে স্বাগত জানাই। আমরা আগের ক্লাসটাতে তোমার কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের অঙ্ক গাণিতিক সমস্যাগুলো নিয়ে সমাধান করা শুরু করেছিলাম। তো সেখানে আমরা কিছু ধরন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু ধরনের অঙ্কগুলো নিয়ে চলো আলোচনা করি। 500 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। বস্তুটির গতিশক্তি কত? এই অঙ্কটাতে দেখো আমাদেরকে গতিশক্তি বের করতে বলেছে। আমরা তো জানি গতিশক্তি মানে কি, আমরা জানি গতিশক্তি সমান কি হয়, মনে আছে? না হলে একটু অবশ্যই তোমরা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের যে শক্তি ইয়েটা দেখবে, ওপরে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একটু ভিডিওটা দেখে নেবে। যে আমরা জানি গতিশক্তি ইকে সমান কি হয়, হাফ অফ এমভি স্কোয়ার হয়, তাই না? তাহলে যেখানে এবার কি দেওয়া আছে, আমাদের ভর দরকার, তাই না, গতিশক্তি বের করতে গেলে। তাহলে ভর এখানে কত দেওয়া আছে, ভর কত, 500 গ্রাম। এবার আর কি দেওয়া আছে, গতিবেগ। আচ্ছা, এখানে এমটা আমরা একটু বলে নিবে এইভাবে, তাহলে সুবিধা হয়, বলে দিতে হয়। এম সমান ভর ধরেছি আমরা, সেটা 500 গ্রাম। আর ভি সমান হচ্ছে আমাদের গতিবেগ, সেটা দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, এটা এসআই, এটা সিজিএস। এরকম তো এককে আমরা রাখতে পারি না, ভৌতবিজ্ঞানে সব একই এককে নিয়ে আসতে হয়, হয় সিজিএসে না হলে এসআইতে। তাহলে যদি এসআইতেই আনতে চাই, তার মানে 500 গ্রাম মানে আমাদের কত কেজি হবে? তাহলে আমরা জানি 1000 গ্রামে 1 কেজি হয়। তাহলে ছোটোর থেকে বড় এককে যাচ্ছে, তাই ভাগ হবে 1000 দিয়ে। তাহলে 0 কেটে দিলে 2, তার মানে কত পেলাম আমরা, হাফ কেজি। 500 গ্রাম মানে আমাদের হাফ কেজি, তাই না? তাহলে গতিবেগও দেওয়া আছে, তাহলে আমরা গতিশক্তি বের করতে পারবো না? তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু এম, মানে এখানেও আমাদের হাফ, ভি স্কোয়ার, তার মানে 10-এর স্কোয়ার। এই তো দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? 10-এর স্কোয়ার মানে হচ্ছে কত, 100 ডিভাইডেড বাই 2 দুগুণ 4, তাহলে 25। এবার একক কী হবে আমরা জানি, এসআইতে যেহেতু করেছি, তাহলে আমাদের এখানে গতিশক্তির পরিমাণ হবে হচ্ছে 25 জুল। খুব সহজ। নেক্সট অঙ্কটাতে যাই, চলো। 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল 18 কেজি ভরের একটি বস্তুকে থামাতে কত জুল কার্য করতে হবে? এই অঙ্কটাতে একটা বস্তু গতিশীল আছে, সেই বস্তুটাকে আমাদেরকে থামাতে হবে। সেই বস্তুটার গতিবেগ দেওয়া আছে, ভরও দেওয়া আছে, তাহলে কতটা কার্য করতে হবে? তাহলে আমরা জানি যে কোনো একটা গতিশীল বস্তুকে যখনই তুমি থামাতে যাবে, তখনই কি হবে, তুমি থামাতে গেলে যে পরিমাণ কার্য আমরা সম্পাদন করব, সেটা কার সমান হবে না, ওর গতিশক্তি যত তত। অর্থাৎ ওই একটা গতিশীল আছে মানে ওর মধ্যে গতিশক্তি আছে, সেই গতিশক্তির জন্য গতিশীল আছে। এবার তুমি ওটাকে থামাতে চাইছো, তার মানে কি, তোমাকে বাইরে থেকে কার্য করতে হবে। তাহলে সেই কার্যের কখন বস্তুটা থামবে, যখন তোমার সম্পাদিত কার্যটা ওই গতিশক্তির সমান হয়ে যাবে, তখনই বস্তুটা থামবে। তার মানে আমাদেরকে মূলত কৃতকার্য অর্থাৎ ও বস্তুটার গতিশক্তি বের করতে হবে। তাহলে একই রকমভাবে আগের অঙ্কটার মতো নিই, আমরা জানি কি, গতিশক্তি ইকে ইজিক্যাল টু কি, হাফ অফ এমভি স্কোয়ার, তাই তো? তাই যদি হয়, তাহলে এখানে ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে 18 কেজি। আর গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ ভি হচ্ছে দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। এইবার সমস্যা কি বলতো, গতিবেগ তো মিটার পার সেকেন্ডে হলে ভালো হয়, তাই না? তাহলে তো আমরা কৃতকার্যটা জুলে বলতে পারবো। তার মানে 60 কিলোমিটার পার আওয়ারটাকে কী করতে হবে, আমাদের মিটার পার সেকেন্ড করতে হবে। কোনো অসুবিধা নেই। এই ধরনের যখনই তুমি এক একক থেকে আরেক এককে ট্রান্সফার করে নিয়ে যাবে, তখন মনে রাখবো উপরে যারা আছে তাদেরকে তাদের সম্পর্ক অনুযায়ী নিয়ে যাবে, নিচে যারা থাকবে তাদেরকে তাদের সম্পর্ক অনুযায়ী নিয়ে যাবে। তাহলে অটোমেটিক্যালি পুরোটাই এক একক থেকে আরেক একক চলে যাবে। তাহলে 60 কিলোমিটার আছে, তাহলে আমাদেরকে এখানে উপরে কি বানাতে হবে, কিলোমিটার থেকে মিটার। এবার কিলোমিটার আর মিটার মধ্যে সম্পর্ক কি, 1000 মিটারে 1 কিলোমিটার হয়। তাহলে আমরা কি করব, এবার বড় থেকে ছোট এককে যাচ্ছ, তার মানে গুণ করতে হবে। তাহলে 60 ইন্টু 1000, এই হয়ে গেল, কিলোমিটার থেকে আমার মিটার উপরে হয়ে গেল। এইবার নিচে আমরা কি করব, আওয়ার মানে ঘন্টা আছে, সেটাকে আমরা কি বানাবো, সেকেন্ড বানাবো। তাহলে এবার আমরা বড় একক থেকে আবার ছোট এককে আসছি। তাহলে আমরা জানি প্রথমে মিনিট বানাই, তাহলে 60 মিনিটে কি হয়, যেহেতু নিচে আছে আওয়ারটা, দেখো কিলোমিটার পার আওয়ার মানে আওয়ারটা নিচে আছে, সেই জন্য আমরা নিচেই লিখছি। এইভাবেই করবে, তাহলে দেখবে সুবিধা হবে। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই না? তো মিনিটে তো রাখা যাবে না, তাহলে মিটার পার মিনিট হবে, সেকেন্ড বানাতে হবে। আমরা আবার জানি 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তার মানে আরও 60 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। এই হয়ে গেল গতিবেগ তোমার
কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড। এবার চাইলে আমরা গতিশক্তি অর্থাৎ কৃতকার্য বের করতে পারি, সম্পাদিত কার্য। তাহলে গতিশক্তি কি দাঁড়াবে আমাদের, ইকে ইজিক্যাল টু কত, ইকে দাঁড়াবে হাফ অফ এম, মানে 18 ইন্টু ভি, ভিটা হচ্ছে এত বড় 60। আচ্ছা এটাকে ছোটো করে নিই, তাহলে 60 কেটে গেল, এই শূন্যই কেটে গেল, 3 দুগুণ 6, 50। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 50/3 তার স্কোয়ার, মানে দুবার লিখলেই হবে আমাদের। তাহলে এবার কাটাকাটি করো, 3 3 9, 9 দুগুণে 18, এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে গতিশক্তি আমাদের 5 5 2500 জুল। তাহলে গতিশক্তি যদি 2500 জুল হয়, তাহলে এই পরিমাণে কার্য না করলেও থামবে না। তাহলে আমাদের সম্পাদিত কার্য কত, কার্যের মান কত, ওই একই রকমভাবে আমাদের হবে 2500 জুল। ঠিক আছে, তাহলে কোনো একটা গতিশীল বস্তুকে থামাতে গেলে যে কার্য করতে হয় সেটা হচ্ছে ওর গতিশক্তির সমান। এম ও 2m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:2 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? এই অঙ্কটাতে দেখো কি বলেছে, দুটো বস্তু, একজনের ভর হচ্ছে m আর একজনের হচ্ছে 2m, বলেছে ওদের গতিশক্তির অনুপাত কত, 1:2, বলেছে রৈখিক ভরবেগের অনুপাত কত। তাহলে বস্তু দুটোর দেওয়া আছে ভর কত, বস্তু দুটির ভর m ও 2m, তাহলে গতিশক্তি সমান সমান কী হয়, হাফ অফ mv স্কোয়ার। তাহলে ভি ধরতে হয়, তাহলে ভি ধরবো আমরা, মানে গতিবেগ ধরবো। তাহলে ধরি বস্তু দুটির বেগ, একজনের হচ্ছে v1 ও আরেকজনের হচ্ছে v2। তাহলে অতএব প্রথম বস্তুর গতিশক্তি কত হবে তোমরাই বলো, E1 ধরলাম সেটা, তাহলে সেই গতিশক্তি E1 সমান সমান কি লিখতে পারি আমরা, হাফ অফ m v1 স্কোয়ার, তাই তো। আবার প্রথম বস্তুর বলেছে ভরবেগের অনুপাত বের করতে বলেছে, তাহলে আমাদের সেই রৈখিক ভরবেগ যদি আমরা P1 ধরি, তাহলে রৈখিক ভরবেগ মানে, ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের সমন্বয়ে বস্তুতে যে গতির ধর্মের সৃষ্টি হয়। তাহলে ভর কত m আর বেগ কত v1। একই রকমভাবে আমাদের দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত হবে, সেটা যদি আমরা E2 ধরি, তাহলে হাফ অফ, এবার দ্বিতীয় বস্তুর ভর কত 2m, তাহলে 2m ইন্টু দ্বিতীয় বস্তুর বেগ কত ধরেছি আমরা, v2 স্কোয়ার। তাহলে 2 2 কেটে গেল, তার মানে এক্ষেত্রে আমাদের দাঁড়ালো হচ্ছে কি দাঁড়ালো, m v2 স্কোয়ার। আর দ্বিতীয় বস্তুর ভরবেগ কত হবে, রৈখিক ভরবেগ আর কি, একই রকমভাবে সেটা যদি P2 ধরি, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে কত, 2m ভর ইন্টু বেগ, তার মানে আমাদের বেগ হচ্ছে v2, 2m v2। তাহলে এইবার কি দেওয়া আছে আমাদের শর্তমতে, শর্তমতে বলেছে আমাদেরকে কত, যে ভরবেগ অর্থাৎ গতিশক্তির অনুপাত কত, 1:2, তাই বলেছে না। তাহলে এইখান থেকে আমরা বলতেই পারি E1 মানে কত, হাফ অফ m v1 স্কোয়ার, আর E2টা কত পেয়েছি আমরা, E2টা পেয়েছি আমরা m v2 স্কোয়ার, সেটা হবে কত, 1/2 অফ v1 স্কোয়ার, মানে এই হাফটা কি হয়, নিচে নিচে নেমে আসে, তাই তো। এই 2 আর এই 2 কেটে দেওয়া যাবে। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার 1/1, বুঝতে পারলে। বা এই 2টার নিচে আছে, এই 2টা এই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে উপরে উঠে যাবে, তাহলে 2/2, তাই না। তো আমাদেরকে রৈখিক ভরবেগের বলেছে, তো এখানে অঙ্কটা ইজি, এমনি করলে সহজেই হবে। কিন্তু যদি এখানে তোমার এম যদি না কাটতো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে রৈখিক ভরবেগে যাই, সেখানে যেতে গেলে আমাদের একটু টেকনিক কী বলতো, সেক্ষেত্রে আমাদের এই যে এম যেটা ছিল ওটা রাখলামই আমি, ধরে নাও। এবার রৈখিক ভরবেগ বানাতে চাইছি আমি, তার মানে এম, এখানে আর একটা এম নিলে m v1 স্কোয়ার দুটো মিলে করা যেত। মানে আমি চাইছি এরকম লিখতে, যে m v1 তারপর ব্র্যাকেট স্কোয়ার, তাহলে m v1 মানে আমি তখন রৈখিক ভরবেগ নিয়ে আসতে পারবো। তো সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমি এখানে এক্সট্রা কি করে ফেলেছি, একটা m বেশি নিয়ে ফেলেছি। আবার এর ক্ষেত্রে যদি আমরা করি,
তাহলে এখানেও আমরা যদি এম ভি টু স্কোয়ার করতে চাই হোল স্কোয়ার, তাহলে এখানেও আবার একটা এম বেশি নেওয়া পড়বে, তার মানে বাই মানে সেটা আবার উপরে উঠে যাবে, তার মানে এখানে চলে যাবে, তাহলে সেটা হয়ে যাবে কত 1/1। আমরা দেখলাম দ্বিতীয় বস্তুর রৈখিক ভরবেগে কি হয় 2mv2 হতে হবে, তাই না, p2 আনতে গেলে, তার মানে এখানে আমাদের 2 ঢোকাতে হবে। তাহলে এবার 2 ঢোকাতে গেলে আমাদের কি করতে হবে, এখানে 2mv2 যদি জোর করে লিখি তার মানে 2 দুগুণ 4m, 4m আমাদেরকে নিচে লিখতে হতো, তার মানে এখানে আর একটা 4 দ্বিগুণ হলে কি দাঁড়াচ্ছে আমাদের। এইবার দেখো আমরা চাইলেই কিন্তু এখান থেকে mv1 মানে হচ্ছে আমরা মুছে দিলাম প্রথম ভরবেগ অর্থাৎ p1 লিখতে পারবো, তাহলে p1 স্কোয়ার, আর এই m কেটে দিলাম, তাহলে উপরে একটা 4 আছে 4p1 স্কোয়ার নিচে। এবার 2mv2 মানে হচ্ছে আমাদের p2, তার মানে আমরা বলতেই পারি p2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ছিল 1/1, তাহলে বা p1/p2 তার হোল স্কোয়ার লিখে যদি 4 এই পাশে চলে আসবে তাহলে 1/4 হবে, তাহলে বা p1/p2 কত হবে, স্কোয়ারটা উঠে গেলে এখানে এসে রুট হয়ে যাবে 1/4। এবার 1/4 এর রুট কত হয়, p1/p2 হয়ে যাবে হচ্ছে 1/2। তাহলে আমরা দেখলাম কি পেয়ে গেলাম, আমরা পেলাম যে রৈখিক ভরবেগের অনুপাত অর্থাৎ p1:p2 সেটাও হয়ে যাবে 1:2, অর্থাৎ তাদের যদি গতিশক্তির অনুপাত 1:1 ছিল 1:2 ছিল, তাহলে রৈখিক ভরবেগের অনুপাত আমরা পাচ্ছি 1:2। ঠিক আছে, চলো আরেকটা অঙ্কে দেখি আমরা। একটি বস্তুর ভরবেগের সাংখ্যমান ওর গতিশক্তির সমান, বস্তুটির বেগ কত। এই অঙ্কটাতে দেখো কিচ্ছু বলেনি, শুধু বলেছে যে একটা বস্তু তার ভরবেগ আর গতিশক্তি সমান, ভরবেগের সাংখ্যমান গতিশক্তি সমান মানে ভরবেগ আর গতিশক্তি সমান। তাহলে ধরি বস্তুটির ভর, যেহেতু কিছু বলা নেই তাহলে আমাদেরকে ধরতে হবে, বস্তুটির ভর ধরে নিলাম m ও বেগ ধরে নিলাম আমরা হচ্ছে v, তাহলে ওর ভরবেগ কত হবে বলো তো, ভরবেগ হবে ভর আর বেগের গুণফল mv, আর গতিশক্তি কি হবে বলো, ওর গতিশক্তি হবে হাফ অফ mv স্কোয়ার। আমাদেরকে শর্ত মতে কি বলেছে, শর্ত মতে বলেছে যে এই দুজনের সমান, তাহলে হাফ অফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু mv, তাহলে সেখান থেকে আমরা কেটে দিলাম, ভি স্কোয়ার আর ভি দিয়েও একটা ভি কেটে দিলাম, তার মানে v/2 ইজ ইকুয়াল টু এখানে কিছু নেই মানে 1 থাকলো, তাহলে সেখান থেকে পেলাম v ইজ ইকুয়াল টু 2। তাহলে হয়তো বস্তুটির গতিবেগ কত হবে, তাহলে গতিবেগ হবে হচ্ছে 2 একক, কোনো একক দেওয়া নেই সেই জন্য 2 এককই লিখলাম, খুব সহজে হয়ে গেল। নেক্সট আরেকটা অঙ্ক দেখি চলো। 100 গ্রাম ভরের একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে ছোড়া হলো, বস্তুটির সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি ও স্থিতিশক্তি কত হবে, বস্তুটি পুনরায় ভূমি স্পর্শ করার মুহূর্তে কত গতিশক্তি লাভ করবে। এখানে অভিকর্ষ ত্বরণ সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা যেতে পারে। এখানে আমাদেরকে দুটো জিনিস দেওয়া আছে, কি বস্তুর ভর দেওয়া আছে 100 গ্রাম ভর বস্তু যাকে আমরা ছুড়ব, আর কি দেওয়া আছে ওকে এখানে গতিবেগ দেওয়া আছে নাকি, বস্তুটির ভর দেওয়া 100 গ্রাম, এবার ছুড়ব 100 গ্রাম মানে আমরা আবার যে কত জানি কেজিতে যদি নিয়ে যাই তাহলে 100 ডিভাইডেড বাই 1000 এত কেজি, তার মানে কত দাঁড়াচ্ছে 1/10 কেজি। বস্তুটির প্রারম্ভিক বেগ অর্থাৎ ছুঁড়ে মেরেছে যে বেগ সেই বেগটা দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড ছোড়া হলো। এবার যখন তুমি কোনো একটা বস্তু নিচ থেকে উপরে ছুড়বে তখন আমরা জানি প্রারম্ভিক বেগটা যদি আমার ইউ হয় তাহলে সর্বোচ্চ যখন অবস্থায় যাবে সেই অবস্থায় ওর বেগ কি ওই একই থাকবে, নিশ্চয় না, কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠবে, অভিকর্ষ ত্বরণ কাজ করবে, অর্থাৎ এখানে অভিকর্ষ যেহেতু উপরের দিকে উঠবে তার মানে অভিকর্ষ যে মন্দন কাজ করবে, অর্থাৎ বেগ ধীরে ধীরে ওর কমতে থাকবে। আমরা জানি যখন সব থেকে উপরে উঠে যায় তখন বস্তু কিছু সময়ের জন্য থেমে যায়, তার মানে সর্বোচ্চ উচ্চতায় ওর গতিবেগটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে ওর প্রারম্ভিক বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয় ইউটা, তাহলে সেটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় 0 হয়ে যাবে। এবার বলেছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত, তাহলে এবার এই গতিশক্তি বের করতে সর্বোচ্চ উচ্চতায় মোট স্থিতিশক্তি ও গতিশক্তির পরিমাণ আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই উচ্চতায় বের করতে গেলে আমরা জানি কি করতে হবে আমাদের,
দেখো গতিশক্তি সর্বোচ্চ অবস্থায় কী হয়, হাফ অফ mv স্কোয়ার। তাহলে ভি যদি 0 হয় তাহলে গতিশক্তি 0 হয়। আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছি, যখন পড়েছিলাম আমরা সেখানে দেখেছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তি 0 হয়ে পড়ে, তাই হবে, ওটা নিয়ে আমাদের চিন্তা নেই। তাহলে আমাদের বের করতে হবে সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তির মান কত। এবার স্থিতিশক্তি মানে আমরা কি জানি, mgh। তাহলে এম জানি, এখান থেকে পেয়ে যাব। জি তো আমাদের দেওয়াই আছে, বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে। এখন থাকলো এইচ, সর্বোচ্চ উচ্চতায়। তার মানে তুমি 20 মিটার পার সেকেন্ড গতিবেগে যদি ছুড়ে দাও, ও কত দূর অবধি উঠবে সেটা তো আমাদের দরকার, সেটাই হবে সর্বোচ্চ উচ্চতা, সেটা তো এখানে দেওয়া নেই। তাহলে সেটাই আমাদেরকে আগে বের করবার দরকার। তাহলে ধরি সর্বোচ্চ উচ্চতাটা কত, এইচ মিটার। তাই যদি হয় তাহলে এবার এই এইচটা বের করব আমরা কি করে বলো তো। আমরা দুটো গতিবেগ জানি, প্রারম্ভিক গতিবেগ আর অন্তিম গতিবেগ। এবার কতটা বস্তু যেতে পারবে এটা বের করতে গেলে দেখো, আমরা যে তোমার বলের যে সমীকরণগুলো জানি, সেই গতি সমীকরণগুলো যেগুলো জানি, সেখান থেকে আমরা কি কোন সূত্র দিয়ে বের করে আনতে পারবো বলো তো। মনে পড়ছে সেই সূত্রটা? সেটা হচ্ছে কি, ভি স্কোয়ার ইজকাল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। এই সমীকরণটাতে দেখো অন্তিম গতিবেগ দেওয়া থাকে, প্রারম্ভিক গতিবেগ দেওয়া থাকে, এ মানে ত্বরণ, সেখানে অভিকর্ষ ত্বরণ। তোমার এই সরণটা দরকার, তাহলে দেখো সব দরকার, পেয়ে যাচ্ছ। তাহলে আমরা সেই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে অতএব আমরা জানি, কি জানি আমরা, ভি স্কোয়ার ইজকাল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। তাহলে এখানে কি দাঁড়াবে আমাদের, ভি মানে হচ্ছে 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ মানে হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার। আর যেহেতু এখানে মন্দন হচ্ছে সেহেতু প্লাস না হয় -2, এ হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ, তাহলে 10, আর এসটা হচ্ছে এখানে আমাদের উচ্চতা এইচ। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাসটা এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে গেল 10 দুগুণা 20 এইচ ইজিক্যাল টু 20 × 20। তাহলে এইচ ইজিক্যাল টু আমরা বুঝতেই পাচ্ছি হবে আমাদের 20 মিটার। তাহলে যেই উচ্চতা পেয়ে গেলাম, তাহলে অতএব আমরা চাইলে এবার কি করতে পারবো, ওর স্থিতিশক্তি বের করতে পারবো। তাহলে সর্বোচ্চ অবস্থায় স্থিতিশক্তি কত হবে বলে, mgh। এমটা কত, বস্তুর ভর 1/10, জিটা কত আমাদেরকে 10 ধরতে পারবো আমরা, এখানে প্রশ্নে বলে দিয়েছি সাধারণত 9.8 হয়, আর এইচ হচ্ছে এখানে কত 20। তাহলে একক আমাদের শক্তির এসআইতে জুল। তাহলে 10 কেটে গেল, তাহলে আমরা স্থিতিশক্তি কত পেলাম, 20 জুল। তাহলে সর্বোচ্চ অবস্থায় যদি স্থিতিশক্তি 20 জুল হয়, তাহলে গতিশক্তি কত বলো আমাদেরকে, সেটা কি আর আলাদা করে বের করবার দরকার আছে? হ্যাঁ, তুমি বের করতে পারো। হাফ অফ কী হবে, এম মানে আমাদের 1/10 ভি স্কোয়ার, ভি সর্বোচ্চ অবস্থায় বস্তুর গতিবেগ কত হয় 0, তার মানে 0 স্কোয়ার, তাহলে আলটিমেটলি গতিশক্তি হবে 0 জুল। তাহলে সর্বোচ্চ অবস্থায় বস্তুটির স্থিতিশক্তি হবে 20 জুল, আর গতিশক্তি হবে 0 জুল। হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমাদেরকে কি বলেছে এখানেই, যে যখন ভূমি স্পর্শ করবে তখন ওর গতিশক্তির মান কত। তাহলে দেখো আমরা জানি যে থিওরিতেই আমরা পড়েছি, যখন কোনো একটা গতিশীল বস্তু যখন ভূমি স্পর্শ করে, ঠিক তার আগের মুহূর্তে কি হয়ে যায়, সর্বোচ্চ অবস্থায় যে ওর স্থিতিশক্তির মান ছিল সেই সমস্ত স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য ভূমি স্পর্শ করবার আগের মুহূর্তে ঠিক কী হয়ে যায়, স্থিতিশক্তিটা এবার আবার শূন্য হয়ে যায়, আর গতিশক্তিটা কি হবে, ওর যে স্থিতিশক্তি সর্বোচ্চ অবস্থায় ছিল তার সমান। তাহলে তুমি বলতেই পারো যে যেহেতু ভূমি স্পর্শ করবার আগে কোনো অবাধে পতনশীল বস্তুর কী হয়, সর্বোচ্চ অবস্থায় যা স্থিতিশক্তি থাকে তাই গতিশক্তিতে রূপান্তরিত হয়, অতএব এক্ষেত্রে বস্তুটার গতিশক্তির মান হবে কত, 20 জুল। এই বলে দিলেই তোমাদের নেক্সট পোর্শনে অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তো এইরকম আশা করি তোমাদের এই দুটো ক্লাসে অনেকটাই গাণিতিক সমস্যার সমাধানের সুবিধা হবে। এরপরেও যদি তোমাদের আরও কোনো সমস্যা বা জানার প্রশ্নর অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাও, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে তোমাদেরকে সমাধান করে দেবার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।